সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব রেজা আব্দুল্লাহ চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। এই আয়োজনের বিষয়টা আপনারা সবাই জানেন, বিভিন্ন জায়গা থেকে আপনারা এসেছেন, অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। তো আপনারা কেন এসেছেন? কারণ একটা মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনারা কিন্তু আন্দোলন করছেন। মানবাধিকার কিন্তু সংস্কৃতির একটা পার্ট, একটা সংস্কৃতির পার্ট এই সেন্সে যে মানবাধিকার না থাকলে সংস্কৃতি চর্চা করা যাবে না। মানুষের যদি বাক রুদ্ধ করা হয়, মৌলিক অধিকার রুদ্ধ করা হয়, সংবাদপত্রের স্বাধীনতা রুদ্ধ করা হয়, ব্যক্তির স্বাধীনতা রুদ্ধ করা হয়, তখন কোনো সংস্কৃতি চর্চা হয় না। আর সংস্কৃতি চর্চা তারাই করে, মানবতার কাজ তারাই করে যারা সুদূর চিন্তার অধিকারী, দূরদর্শিতার অধিকারী। তারাই এই মানবাধিকার ফাউন্ডেশন করেন, তারাই মানুষের সেবা করে যান, তারাই বা সংস্কৃতি সেবা করেন। এই জন্য আপনারা কিন্তু বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। যার যার অবস্থান থেকে আপনারা যেভাবে সেবা করে যাচ্ছেন, কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। একটু জোরে হাত তুলে দেন আপনারা। আপনারা টায়ার্ড হয়ে গেছেন বুঝতে পারছি। আমি শুধু আরেকটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। সেটা হলো, বাংলাদেশে গত 15 বছর একটা সাংস্কৃতিক বন্ধ্যত্ব ছিল। কেন ছিল? যে বাংলাদেশে যাতে কোনো সংস্কৃতির চর্চা মানুষ সঠিকভাবে করতে না পারে, এই কারণে বন্ধ্যত্ব ছিল। এই কারণে যে আমাদের দেশ, এই বাংলাদেশ, এটা সৃষ্টির একটা ইতিহাস আছে, আপনারা জানেন। সমুদ্র পৃষ্ঠ থেকে জেগে ওঠা একটা পরিমাণের দেশ হলো বাংলাদেশ। এই বাংলাদেশে বনভূমি, এই বদ্বীপ, বাংলাদেশ একটা পরিমাটির দেশ, উর্বর দেশ। হ্যাঁ, সেই উর্বর দেশে আমরা বসবাস করি। এখানে আর্যরা দেবতাদের বিতাড়িত করার পর তারা এখানে এসে বসবাস শুরু করেছে। আমাদের এই যে বঙ্গোপসাগরের পাশে যেমন বরিশাল এলাকা, সেখানে তো নৌকা দিয়ে চলে আসতো, ভাটি অঞ্চলে চলে আসতো। এই ধান এবং মাছে বাঙালি আমরা যে বললাম পরিচয়, ওই সময় থেকে শুরু হয়েছে। তো সেই সময় আমরা যেহেতু সমুদ্রের পাড়ে বসবাস করি, আমরা জলোচ্ছ্বাসের বিরুদ্ধে যুদ্ধ করে টিকে আছি, আমরা সিডনের বিরুদ্ধে যুদ্ধ করে টিকে আছি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন জঙ্গি আক্রমণের শিখে টিকে আছি, বর্গীদের আক্রমণ থেকে টিকে আছি। আমরা বর্গী আক্রমণকে পরাভূত করেছি, মোগল সাম্রাজ্যের আধিপত্যকে বিস্তার করার রোধ থেকে আমরা রুখে দিয়েছি। দিল্লির প্রভুত্ব আমরা মানি নাই, পাকিস্তানের প্রভুত্ব আমরা মানি নাই। কেন মানি নাই? এই দেশে আমরা যে জাতি, সেই জাতির সাথে ইসলামের প্রসার ভূমি বলা হয়। এই কারণেই কিন্তু বলা হয়, কারণ আমরা সংকর জাতি, মিক্সড হয়ে গেছে আমরা। তারা সে বসতি স্থাপন করেছে, তাদের সাথে আমাদের সম্পর্ক হয়েছে এবং আমাদের জীবনযাত্রা তাদের সঙ্গে শুরু হয়েছে। আমরা সংকর জাতি হলেও আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা আছে। আমরা কখনো কিন্তু পরাজয় মানি নাই। এই জাতি কখনো পরাজয় মানে নাই। ৭১ যুদ্ধে প্রমাণ করেছি, ৫২ ভাষা আন্দোলনে প্রমাণ করেছি, আর ২৪-এর গণ অভ্যুত্থানে এদেশের সন্তানরা প্রমাণ করে দিয়েছে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে কখনো এরা মাথা নত করে নাই। আজকে এই মানবাধিকার যদি প্রতিষ্ঠা করতে হয়, গণ অভ্যুত্থানকে আমাদের মূল্যায়ন করতে হবে। যে রক্ত দিয়েছে তাদের রক্তের দায় আমাদের শোধ করতে হবে। এই জন্য একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা দরকার। উন্নত জীবনযাপনের জন্য আমাদের সহনশীল এক সমাজ ব্যবস্থা দরকার। যে সমাজ ব্যবস্থা ব্যক্তি মানুষের স্বাধীনতা থাকবে, সংবাদপত্রের স্বাধীনতা থাকবে, সকল স্তরের স্বাধীনতা নিশ্চিত করা হবে। সেই স্বাধীনতা নিশ্চিত করার মধ্য দিয়ে আমাদের সাংস্কৃতিক অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আগামী দিনের গণতান্ত্রিক যে অগ্রযাত্রা চলছে, নির্বাচনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। যে নির্বাচন আমরা করতে পারবো কি পারবো না, অনেকে সন্দেহ করেন। এই সন্দেহ দূরীভূত করে বাংলাদেশের সত্যিকার একটা গণতান্ত্রিক সরকার আমরা প্রতিষ্ঠা করতে পারবো। এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এটাই প্রমাণ হয়েছে। আসুন, সকল ভেদাভেদ ভুলে আমরা মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিষ্ঠা করার জন্য, আমাদের এই বাংলাদেশ যে আমরা বসবাস করি, আমাদের নিজস্ব সংস্কৃতি আছে। এই ভৌগোলিক সীমানা রেখার মধ্যে আমরা যারা বাস করি, তাদের পরিচয় হলো আমরা বাংলাদেশি। হ্যাঁ, বাংলাদেশি বাঙালি, বাংলাদেশি হিন্দু, বাংলাদেশি মুসলিম, বাংলাদেশি খ্রিস্টান, বাংলাদেশের গারো, চাকমা, হাজং, মণিপুরি। এই যে বাংলাদেশের মানুষগুলো, বিভিন্ন রঙের মানুষ, বিভিন্ন বর্ণের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন চিন্তার মানুষকে আমরা একত্রিত করতে পেরেছিলাম প্রেসিডেন্ট জিয়া রহমানের সময়। প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব বাংলাদেশি জাতীয়তার আলোকে
আমাদের বৈচিত্র্যময় এক রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন, রেইনবো স্টেট অফ বাংলাদেশ। এই রাজনীতি প্রতিষ্ঠা করার কারণে বাংলাদেশের রাজনীতির স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিরাপদ ছিল। কিন্তু গত 15 বছর সেই স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল। কেন করা হয়েছিল? যে আমরা জানি 1981 সালে জিয়াউর রহমান সাহেব এদেশে মেধাবী ছেলেমেয়েদেরকে নিয়ে গভীর সমুদ্রে হিজবুল বহর সফরে গিয়েছিলেন। তিনি 19 জানুয়ারি 1981 সালে ওই জাহাজে দাঁড়িয়ে ছেলেমেয়েদের উদ্দেশ্যে বলেছিলেন, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, আমরা যারা বিজয় পতাকা ছিনিয়ে এনেছি, আমরা যারা সার্বভৌমত্ব দিয়েছি, আমরা থাকবো না, তোমরা নিউ জেনারেশন তোমরা বাংলাদেশে থাকবে। আর বাংলাদেশের নিচে রয়েছে আমাদের অনেক সম্পদ, তেল, গ্যাস সম্পদ, খনিজ সম্পদ। আধিপত্যবাদী শক্তিরা সেই তেল এবং গ্যাস সম্পদকে ছিনিয়ে নিয়ে যেতে চায়, লুণ্ঠন করতে চায়। এটাকে তোমাদের প্রতিরোধ করতে হবে। আজকে যদি আমরা খনিজ সম্পদ উত্তোলন করতে পারি, সত্যিকারের গ্যাস উত্তোলন করতে পারি, তেল উত্তোলন করতে পারি, মধ্যপ্রাচ্যের দেশের মতো আমরা একটা ধনী রাষ্ট্রে পরিণত হতে পারবো। এটি ছিল জিয়াউর রহমানের চিন্তা। এবং তার কয়েকদিন পরে অর্থাৎ 30 মে সেই ভাষণের পর জিয়াউর রহমানকে হত্যা করা হয় 30 মে 1981 সালে। অতএব চক্রান্ত থেমে নাই। চক্রান্ত থেমে নাই কারণেই তারা ভারত চায় এখানে একটা তর্কবাহক সরকার প্রতিষ্ঠা হোক, দাবিদার সরকার প্রতিষ্ঠা হোক, যে সরকার তাদের সমস্ত সুযোগ সুবিধা দেবে, লুণ্ঠনের পথকে সুগম করে দেবে। যে জন্য তারা হায়দ্রাবাদকে দখল করেছিল আপনারা জানেন। ভারতের সিকিমকে কিভাবে তারা ভারতের অঙ্গরাজ্য করলো এটাও আপনারা জানেন। তেমনি রেন্দুদ্দিজির মতন যে পার্লামেন্টে দাঁড়িয়ে ঘোষণা করলো যে সিকিম আর স্বাধীন দেশ থাকবে না, ভারতের অঙ্গরাজ্য হয়ে যাবে। সেই অবস্থা সৃষ্টি করার জন্য বাংলাদেশে শেখ হাসিনা একই অবস্থা তৈরি করেছিলেন। শেখ হাসিনাও চাইছিল বাংলাদেশের পার্লামেন্টে দাঁড়িয়ে একবারে ঘোষণা করবে যে বাংলাদেশ যেন ভারতের অঙ্গরাজ্য হয়। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য এই ছাত্র সমাজ রক্ত দিয়েছে। 2000 ছেলে রক্তের বিনিময়ে প্রায় 30,000 ছেলে মেয়ের চোখ, কান, নাক, বুকের ঝাঁঝরা গুলি নিয়ে তারা বাংলাদেশের এই নতুন স্বাধীন দেশ প্রতিষ্ঠা করেছে। এই নতুন বাংলাদেশকে আমাদের করতে হবে। এই বাংলাদেশে করার জন্য যারা মানবাধিকার কর্মী আমরা আছি, সাংস্কৃতিক কর্মী আছি, রাজনৈতিক কর্মী আছি, তাদের কাছে ঐক্যবদ্ধ হতে হবে। কোনো বিবাদ নয়, জাতীয় ঐক্যের মধ্য দিয়ে আমাদের দেশকে আমরা স্বাধীন রাখতে হবে। আমাদের দেশকে পরাভূত করতে দেব না, আমাদের দেশকে আমরা কখনো দাবিদার রাষ্ট্রে পরিণত করতে দেব না। এই প্রতিজ্ঞা রেখে আজকের সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও ক্ষমা চেয়ে আপনাদের বিদায় নিচ্ছি। আমাদের ভাইয়ের কাছে ক্ষমা চাচ্ছি, উনি আমাকে দাওয়াত করেছেন। হ্যাঁ, আজকে সভাপতি, হ্যাঁ, তো শামসুল আলম সাহেব, তার কাছে বলছি যে আপনারা সবাই মিলে আসেন, আমরা দেশটা করি। দেশটা আমার সবার। আমি থাকবো না, আপনি থাকবেন না, আপনার সন্তানরা এই দেশে থাকবে। একটা উর্বর দেশ বাংলাদেশ, এর সম্পর্কে অনেকে জানেন না যে আমেরিকান জিওলজিক্যাল সার্ভে বলছে এখানে যে খনিজ সম্পদ আছে, যে খনিজ সম্পদের চিন্তা মায়ানমার আছে বলে যুদ্ধ হচ্ছে মায়ানমারে। বাংলাদেশে খনিজ সম্পদ আছে, তেল সম্পদ আছে, গ্যাস সম্পদ আছে, এটা লুণ্ঠন করার জন্য ষড়যন্ত্র হচ্ছে। অতএব আমাদেরকে সাবধান হতে হবে, সতর্কভাবে আমাদের চলতে হবে। এবং যেহেতু আমরা যুদ্ধ করে টিকে আছি, আমরা আগামী দিনেও ইনশাআল্লাহ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা স্বাধীন সত্তা হিসেবে টিকে থাকবো এবং একটা স্বনির্ভর বাংলাদেশ আমরা গড়ে তুলবো। এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মানবাধিকার ফাউন্ডেশন দীর্ঘজীবী।